মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনোখানে কেহ পাইবে না ভাই। মায়ের আদর হচ্ছে ভালোবাসার ওভারডোজ। মা বটবৃক্ষের মতো রোদ জল ঝড় বৃষ্টি সব সামলে সব আগলে রাখে সন্তানকে। সন্তানের বেড়ে ওঠায়, সন্তানের সাফল্যে মায়ের আত্মত্যাগ পূর্ণতা পায়। ঠিক তেমনি মায়েদের কথা বলতে আর মায়েদের কথা শুনতে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও দূরদর্শনের পর্দায় আমরা হাজির হয়েছি এক অভিনব অনুষ্ঠান নিয়ে, যার নাম মা দি বস। মাকে আমি মামুনি বলে ডাকি, এখনো ডাকি, সেই অভ্যেস রয়ে গেছে। মামুনি, ছোটবেলায় আমাকে কি কি শাসন করতে, কি কি বকতে একটু বলো তো। ওর গান বাজনার প্রতি ভীষণ আগ্রহ ছিল। একবার বাচ্চা অবস্থায় প্রাইমারিতে পড়তো, তখন ওর বয়স হয় 5 বছর মতো হবে। তো ওর বন্ধুরা এসে আমাকে বলছে, ম্যাডাম শ্যামাশিস আমাদের ফাংশানে গান গাইবে। কে বললো? না, হেড স্যার বলে পাঠিয়েছে, ও গান গাইবে, তবলা বাজাবে, মেনলি তবলা বাজাবে। আমি বলছি তবলা? শ্যামাশিস তো তবলা বাজাতে জানে না। তখন আমি ওকে বকলাম, কী রে হেড স্যারকে কী বলেছিস, তবলা বাজাতে জানিস, এসব ফালতু কথা বলে এসেছিস কেন? তুই কবে তবলা বাজানো শিখলি? না বাহ, আমি যে প্রতিদিন খাট বাজাই। ছোটবেলায় তো সব মায়েরাই বাচ্চাদের শাসন করে, সব ঠিক আছে, আমি জানি তুমি কতটা আমাকে শাসন করেছো, কিন্তু ওনারা জানেন না। তো ওনাদেরকে একটু প্লিজ বলে দাও যে আমি কতটা ভালো বাচ্চা ছিলাম। মানে বুঝেছো তো কি বলতে হবে? মা, ভালো বাচ্চা ছিলাম, সেটা মোর ইম্পর্টেন্ট। বলো বলো। না, ও যথেষ্ট ভালো, এবারে সত্যিই ভালো। আবার হ্যাঁ, দুষ্টুমিও করতো, পড়া নিয়ে বসে থাকতো, খাওয়া নিয়ে বসে থাকতো, তাতে কোনো রুটিনের হেরফের হতো না। একটা খাবার নিয়ে বসলে 1 ঘন্টা, বাকি পড়াটা নিয়ে বসে আছে। আমি এটার একটা ভালো সলিউশন এখন বার করেছি। এখন আমি অর্ধেক সময়ের জন্য খাই না, নো সময় নষ্ট জীবনে। আমি যে কারণে অভিনেতা হলাম তার পেছনে মায়ের কিছুটা হাত তো আছে। যে মা, তুমি কিভাবে আমাকে এগিয়ে দিয়েছো একটু বলো না। আমি তো কোনোদিন কোনো বাধা দিইনি ওকে, কোনো কিছুতে। ও যখন যা বলেছে তখন তাই ওকে সাপোর্ট করে গেছি। এবং ওর সাথে সবসময়, ও ছোটোবেলা থেকে গল্পের বই পড়া, সব কিছু দেওয়া ওকে, সব কিছুই আমরা করেছি ওর জন্য, এবং আমিও করেছি, ওর বাবাও করেছে। মা হচ্ছে প্রিয় মানুষ, কিন্তু সেই প্রিয় মানুষটার সাথে সময় কাটানোটা কিন্তু সময়ের খুব অভাব হয়ে যায় আমাদের। তো আজকে এই অনুষ্ঠানের কারণেই মায়ের সঙ্গে কিছুটা কোয়ালিটি টাইম আমি স্পেন্ড করতে পারছি, সেটা আমার কাছে সত্যিই খুব একটা ভালো অপরচুনিটি। আজকে আমরা একটা খেলা খেলতে যাচ্ছি, তার নাম মা দি বস। মা দিবসও হতে পারে, মা দিবসও হতে পারে। এই মা দিবসের যে লক্ষ্য, সেটা হচ্ছে গিয়ে মায়েদেরকে, সুপার মমদের তুলে ধরা। আমরা তো এমনিতেই চ্যাম্পিয়ন, তাই তো মা? হ্যাঁ মামুনি, তাহলে আজকে দুজনে মিলে মজা করে খেলবো তো? 100 বার, একদম একদম। হ্যাঁ, মা দি বস। মা দি বস। আজকে যে 3 জুটি এসেছে, সেই 3 সন্তানই কিন্তু কৃতি সন্তান। তাদের নিজ গুণে তারা অভিনয় শিল্পী হিসেবে যথেষ্ট প্রসিদ্ধ। সেই 3 অভিনয় শিল্পীকে নিয়ে এবং তাদের মায়েদের নিয়ে শুরু করব আমাদের আজকের এপিসোড মা দি বস। প্রথমে আছে গোপাল তালুকদার এবং তার সঙ্গে গোপালের মা, গোপালের মা নামটা মঞ্জুশ্রী তালুকদার। মঞ্জুশ্রী তালুকদার। তারপরে অনিন্দিতা দাস এবং নন্দিতা দাস, আমার মেয়ে অনিন্দিতা। শ্যামাশিস পাহাড়ি এবং শ্যামাশিস দার সঙ্গে আমি শ্যামাশিসের মা, আমার নাম মানসী পাহাড়ি। বাহ, 3 জনের সঙ্গে প্রথমে আগে একটু গল্প হোক, জানি কেমন ছিল তাদের ছোটবেলা, কি করতো তারা। প্রথমে চলে যাব গোপালদার মায়ের কাছে। কি করতো গোপালদা? গোপালটা ছোটবেলা থেকেই শান্তই ছিল। এবং আমি তোমার গোপালদা? এই গোপাল আচ্ছা, গোপাল ছোটবেলা থেকে শান্তই ছিল, আর ওর একটু পড়াশোনার দিকে বেশি ছিল, মানে গল্পের বই পড়া, এই পড়া। তারপরে যখন একটু ছোট থেকে বড় হয়, তখন ও একটু মানে নিজেই অভিনয় করতো, নানান রকম গান নিজে। একটু মানে ক্লাস 6-7-এ যখন পড়ে, তখন নিজেই গল্প লিখে একটু পাড়ার ছেলেপেলেদের নিয়ে নাটক টাটক করা, এগুলোই ওর মধ্যে ছিল, এবং এগুলোতে আমরা ওকে খুব এনকারেজ করতাম। আচ্ছা, পাড়াতেও কি গোপালের মা বলে? বলে নাকি আরো অনেক নাম আছে? এখনো হ্যাঁ, অনেক নামই আছে। অনেক নাম তোমার? হ্যাঁ, গোপালের অনেক নাম না, 70-শত নাম।
আমরা তো তোমাকে এই নামেই চিনি। হ্যাঁ, কিন্তু আমার নিজের নিয়েও একটা নাম আছে, তাছাড়া অন্য নামগুলো বাদ দিলাম। টমেটো, টম, সেগুলো কি সেগুলো কি? মানে আমি গোলগাল ছিলাম বলে একটু ছোটবেলা থেকে দৌড়াদৌড়িতে কম পারতাম বলে, কিন্তু আমি সব খেলাতে যেমন এখানে এসেছি, কি হবে জানি না, কিন্তু আমি তো আছি। সেই থাকাটাই আমার কাছে বড়। তো যখন দৌড়তাম এই গাল ফাল লাল হয়, তখন একটু ফসা ফসা ছিলাম, এখন তো না হয় গেছে গিয়ে রোদ রোদে অবস্থা খারাপ। তো ওই টমেটোর মতন লাল হতাম, ওই জন্য টমেটো থেকে মাস্টার টম হয়েছিলাম। আমার দাদু আমাকে পাগু বলে ডাকতেন। দাদু নাকি কোনো মানে ফুটবল খেলতেন, তো মাথায় একবার মানে হেড দিতে গিয়ে কোনো সাহেবের সাথে, মানে দাদু রেলে চাকরি পেয়েছিলেন ফুটবলের জন্যই, আচ্ছা, সাহেবের সাথে এমন টোক্কা লেগেছিল, ধাক্কা আর কি, একটু গন্ডগোল হয়ে গেছিলো। তো মাসির নাম ভুটি, মামার নাম ভুটু, মায়ের নাম পুটুনি, আমার নাম পাগু, এরকম সব ভুলভাল নামেই ডাকতেন, কেননা উনি ভালো নাম মনে রাখতে পারতেন। খুব ভালো দাদুর থেকেই কিন্তু আমার এই অভিনয়ের দিকে আসা, ও আচ্ছা। এবং মায়ের থেকেও। ছেলেকে কেমন লাগে এখন স্ক্রিনে দেখে, খুবই অভিনয় ভালো দেখে? লাগে, খুবই ছেলে এত আনন্দ ভালো পাই। কাজ হ্যাঁ, করছে। অবশ্যই খুবই আনন্দ লাগে এবং খুবই গর্ব অনুভব করি। খুব ভালো আপনার কি লাগে। নিজের অভিনয়ের ইচ্ছে ছিল? হ্যাঁ, ভীষণভাবে। আমি অভিনয় শুরু কিভাবে হয়েছিল? সেটা আমি জানি না মা কবে কি অভিনয় করেছিলেন, কিন্তু মা প্রাইজ পেয়েছিলেন আমাটির ভেপু। মানে সে অনেক ছোটবেলার কথা বলছি, আচ্ছা, অনেক ছোট তখন আমি। ইচ্ছে মানে ছিল ইচ্ছে জীবনে অভিনয় হ্যাঁ হ্যাঁ, করার? বাবা তো অভিনয় করতেন এবং বাবার থেকেই সবকিছু শেখা। আচ্ছা, কি করে শুরু হয়েছিল অভিনয় তোমার? আমি দাদুকে দেখতাম, সোনাইকে আমার তোমার চাই, দাদু কে বলো না? জগন্নাথ চৌধুরী, জগাদা। দাদুকে আমি যখন প্রথম দেখি তখন ওই রকম একটা চেহারা সুন্দর, সে সোনাই দিঘিতে ভাবনা কাজীর রোল করছে, ওইটুকু আমার এখনও মনে আছে, সোনাইকে আমার চাই। কিন্তু আমার একটা খটকা লেগেছিল, জুতো নেই কেন, মোজা পরা কেন শুধু, মনে হয় নাগরাটা পাওয়া যায়নি। দাদু এরকম বসে বসে বলছেন কিন্তু মোজা পরা। দাদু শখের অভিনয়, এবং দাদু সিনেমাও করেছেন, নিশাচর করেছেন, বাঘাযতীন করেছেন, মানে পুরনো বাঘাযতীন। পুরনো বাঘাযতীন। হ্যাঁ, তো ওই সোনাইকে আমার চাই থেকে শুরু হলো। তারপরে আয়নার সামনে দাঁড়িয়ে লাঠি ফাটি নাড়াতে গিয়ে এমন জোর মারলাম, আয়নাটা গেল ভেঙে। সে ভাঙা আয়না অনেকদিন পর্যন্ত ছিল। ওই আয়না ভাঙার পরে বাবা দেখলো যে একে তো কিছু করা যাবে না, যা করে করুক, মরুক গিয়ে, শুধু তুই 8টার সময় ঘুমাবি না, 6টা থেকে পড়তে বসবি, 9টা অবধি পড়বি, তারপর রেডিও শুনবি। আচ্ছা, রেডিওতে নাটক হতো, যাত্রা হতো, তখন ওই ঘুমাচ্ছি না ভেবে পা নাড়াতাম, মানে আমি কিন্তু পড়ছি বাবা, কিন্তু কখন ঘুমের মধ্যে পা নাড়াচ্ছি এখনও সেই স্বভাবটা আছে, আমি পা নাড়াই ঘুমের মধ্যে, ওই বোঝানোর জন্য যে আমি ঘুমোচ্ছি না। এই করতে করতে শখ, তারপরে ওই মা পূজারিনী করালেন, সেখানে আমি ওই জলদাও মরে ওই গেছিলাম, বুদ্ধাং শরণাং গাচ্ছামি। তার সাথে আমরা সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা রাজার পিঠে প্রজার পিঠে বলে এবার একটু বড় ধরনের নাটক করতে শুরু করলাম। মানে আস্তে আস্তে তারপরে এগোতে আস্তে শুরু আস্তে হলো। আস্তে আস্তে তারপরে চাকরি ছেড়ে দিয়ে, মানে চাকরি পাওয়ার পরে ও তারপরে তুমি চাকরিও চাকরি করতাম, তার সঙ্গে গ্রুপ থিয়েটার শুরু হলো কলকাতায়। আচ্ছা। বড় মামা বাদল সরকারের গ্রুপে থিয়েটার করতেন, বড় মামা আমাকে ঢুকিয়ে দিলেন একটা থিয়েটার গ্রুপে, ছোটোখাটো। আমি অভিনয়টা ওখানেই শিখেছি, আচ্ছা। মানে আমি স্টেজে দাঁড়িয়ে প্রথম হাত পা কাঁপা ওখানে, পাড়ায় হয়নি, ওটা প্রথম শিশির মঞ্চে হয়েছে। ওই শুরু হলো জার্নি 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 চলছে। আমরা যাই এবার অনিন্দিতা এবং নন্দিতা আন্টির কাছে। আমার মেয়ে ছোটবেলা থেকে গান বাজনা সবটাই করেছে, আবৃত্তিও করেছে। তারপরে রবীন্দ্রভারতী থেকে পাশ করে এসছে। তারপরে ও নিজের ইচ্ছে বলেছে, তো মা আমি চাকরি করব না, চাকরি পেয়েও ছিল, আচ্ছা, চাকরি না করে আমি মা অভিনয়টা করব। অ্যাকচুয়ালি কি হয়েছে এটা আমি একটু বলি সোনালিদি, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে না পড়াশুনোর সাথে সাথে বাড়িতে, আমার বাড়ির পরিবেশটা এমনই ছিল, গান নাচ আবৃত্তি তিনটেই সাইমেলটেনিয়াসলি আমার চর্চা চলতো। একটা সার্টেন টাইমের পর বোধ হয় কোথাও গিয়ে ওই আমরা তো যারা অভিনেত্রী বা অভিনেতা, আমাদের তো বলে যে সবটা জানতে হয়, কম বেশি সবটাই জানতে হয় আমাদেরকে। ওইটা বোধহয় কোথাও ভিত তৈরি করে দিয়েছিল যে পরবর্তীকালে আমার কিন্তু পরিবারে অ্যাজ সাচ কেউ সেই অর্থে অভিনয়ের সঙ্গে যুক্ত নন। আমি তো এখানকার মেয়ে নই, আমি কুচবিহার মাথাভাঙার মেয়ে। তো মাথাভাঙায় গিলোটিন বলে একটা নাট্য সংস্থা আছে, সেই নাট্য সংস্থার সঙ্গে আমার বাবা বহু বছর যুক্ত ছিলেন, কিন্তু সেটা অ্যাক্টিভলি নয়, প্যাসিভলি। তো আমার সামহাও মনে হয় ওই পুরো ওরিয়েন্টেশনটা না আমাকে হেল্প করেছে, আমাকে মোটিভেট করেছে। মানে উনি অভিনয় করতেন না, বাবা অভিনয় করতেন না, কিন্তু বাবা ছিলেন কি বলবো, অ্যাজ অ্যান অ্যাডভাইজার বাবা ছিলেন আচ্ছা। ওই দলের। ওই দলটা। হ্যাঁ হ্যাঁ, কারণ বাবা নিজে, মানে আমার বাবার একটি পত্রিকা চলে, অ্যাকচুয়ালি পত্রিকাটা আমার মায়ের, মানে প্রপাইটার আমার মা অ্যাকচুয়ালি, কিন্তু পুরোটাই বাবা দেখে। সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রচুর পুরস্কারপ্রাপ্ত একটি সাহিত্য পত্রিকা। তো ওই ওরিয়েন্টেশনটা, বাবা যেহেতু বিবৃতির এডিটর ইন চিফ, তাই জন্যই হয়তো গিলোটিনের সঙ্গেও মানে ওরা ওর বাবাকে অ্যাজ অ্যান অ্যাডভাইজার ওরা ওকে মানে বাবাকে ডেকে নিয়ে গিয়েছিল।
তো আমার সামহাও মনে হয় যে এই যে পুরো ওরিয়েন্টেশনটা, মানে বাড়িতে নাচ গান আবৃত্তি, মা বাবার সাহিত্য চর্চা, বাবার গিলোটিনের সঙ্গে একটা যোগাযোগ, এই গোটা জিনিসটা বোধহয় কোথাও আমাকে গিয়ে একটু মোটিভেট করেছে। যখন আমি রবীন্দ্রভারতীতে পড়তে এসেছি, আমি আফটার মাধ্যমিক এখানে চলে আসি, মানে বাবা মা পাঠিয়ে মানে দিয়েছিল। তোমার কি রবীন্দ্রভারতীতে পড়তে সেই অভিনয়টা না শুরু গো, হলো? না সেটাও নয়, রবীন্দ্রভারতীতে পড়তে এলাম আমি মিউজিক নিয়ে, অ্যাকচুয়ালি রবীন্দ্রসঙ্গীত নিয়ে। তারপরে আমার অভিনয় আসাটা খুব হঠাৎ আসা। আমরা সবাই চিনি লালদা, সুমন মুখোপাধ্যায়। সুমনদার বাড়িতে আমি একদম পার্সোনাল একটা কাজে একদিন গিয়েছিলাম, আমার ইউনিভার্সিটি সংক্রান্ত কিছু একটা কাজে গিয়েছিলাম। তখন লালদা কথা বলতে বলতে হঠাৎ করে আমায় বলে যে তুই আমার সাথে অভিনয় করবি। বললাম লালদা আমি তো গানের স্টুডেন্ট। বললো তুই অভিনয় করবি কিনা বল। না আমি তো অভিনয় করতে পারি না। বললে সেটা আমি বুঝে নেব, তুই করবি কিনা বল। তো আমি বাড়িতে কথা বললাম, বাড়ির লোকজন, এর আগেও আমার কাছে অনেকবার অভিনয়ের অফার এসেছে, বাট সেগুলো হয় না, মানে বাড়িতে কেউ সেটা সিরিয়াসলি নেয়নি, ইভেন আমিও সিরিয়াসলি নিইনি। তো এইবার যেটা হলো কি, যেহেতু উনি সুমন মুখোপাধ্যায়, তো বাড়ির লোক এটাই বললো যে ঠিক আছে, ইটস আ ওয়ান টাইম থিং, যেহেতু উনি গোয়ান এক্সপিরিয়েন্স। সেই হচ্ছে আমার ফার্স্ট কাজ হারবার্ট ছবি, সেটা তো সবাই জানে। তো ওই লালদার সাথে আমার প্রথম কাজ করা হারবার্টে কাজ করার পরে আমার এত মজা লাগলো কাজটা করে, আমি প্রচণ্ড ইন্টারেস্ট পেয়ে গেলাম। এইবার আমার মনে হলো যে না না, আমি আরও অভিনয় করতে চাই, আরও চরিত্র আমি যাপন করতে চাই। এই আরোটা আমাকে বোধহয় ঠেলে দিল টু দ্যাট প্রফেশন চেঞ্জ। আর ইনফ্যাক্ট একটা টাইমে এসে কি হলো, আমি রবীন্দ্রভারতীতে পড়ানোর অফার পেয়েছি, বিকজ আমার রিসার্চ কমপ্লিট হয়ে গেছে। মানে আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে মাস্টার্স করেছি, দেন আমি ফোক সং নিয়ে রিসার্চ করেছি, সেটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি রবীন্দ্রভারতী থেকে ডিরেক্টলি অফার পেয়েছিলাম পড়ানোর জন্যে। সেই সময় দাঁড়িয়ে আই হ্যাড টু মেক এ ডিসিশন যে আমি যদি পড়াতে যাই তাহলে আমাকে এই প্রফেশনটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, সেটা সম্ভব হবে না। তো সেই সময় না আমার ফ্যামিলিতে সবাই চেয়েছিল যে অবভিয়াসলি আমি পড়াতে যাও, কারণ আমার মিউজিকটা যেহেতু আমার বেস, তো সবাই চেয়েছিল পড়াও। একমাত্র আমি সব সময় বলি আই এম ভেরি থ্যাঙ্কফুল টু গড যে মাকে মা করে পাঠিয়েছে, মানে এই মানুষটাকে আমার মা করে পাঠিয়েছে। এই একটা মানুষ পুরো ফ্যামিলির এগেনস্টে দাঁড়িয়ে সেদিন আমাকে হেল্প করেছিল মানে আমার পাশে দাঁড়িয়েছিল, সবাইকে কনভিন্স করেছিল, নরমে গরমে বিবিধভাবে সবাইকে কনভিন্স করেছিল যে না, ও যদি এই কাজটা করে ভালো থাকে কি হবে, না হয় একটু কম টাকা পাবে, না হয় একটু বেশি পরিশ্রম করবে, ওর যদি সেটাতে প্রবলেম না থাকে তাহলে প্লিজ ওকে কেউ আটকিও না। এবং থ্যাঙ্ক গড যে সেদিন মা ওই সাপোর্টটা দিয়েছিল, না হলে পুরো ফ্যামিলির এগেনস্টে গিয়ে হয়তো আমার পক্ষে সেটা সম্ভব হতো না। ব্যাস তারপর থেকে 100% এই প্রফেশনে মানে কমিটেডলি অভিনয়টা করছি। মায়েরা তো এইভাবেই সবসময় সন্তানের পাশে থাকে, সারা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে একেবারে সন্তানের পাশে রিজু মতো দাঁড়িয়ে থাকে। আচ্ছা, তখন তো আপনি এগিয়ে দিয়েছিলেন সবার এগেনস্টে গিয়ে, ও তো বললোই যে নরমে গরমে যেভাবে হোক বুঝিয়েছেন, কিন্তু আজকে তো মেয়ে প্রতিষ্ঠিত অভিনেত্রী, ওর এটা প্রফেশন, এখন কেমন লাগে? খুব ভালো লাগে। নিজেকেও মানে নিজেকে অন্তত এটা মনে করি যে আমি ভুল দিকে দিইনি ওকে। কোনো রকম ভুল হলে তখন আমারই সবচেয়ে বেশি কষ্ট হতো, ভেতরে ভেতরে নিজের অনুতাপ হতো, সেটা হয় না, এটাই আমার সবচেয়ে লাভ। কিন্তু একটা কথা আমার জানতে ইচ্ছে করছে অনিন্দিতা, তুমি বললে যে নরমে গরমে, আমার আন্টির সাথে কথা বলে তো শুধু মনে হচ্ছে শুধুই নরম, না না কোনো গরম তো আমি দেখতেই পাইনি। ব্যাপারটা বোঝো, নরম গরম। খুব ভালো লাগলো, আরো অনেক গল্প হবে। এবার আমরা কথা বলবো শ্যামাশিস দা এবং শ্যামাশিস দার মা মানসী আন্টির সাথে। আন্টি কেমন আছেন? ভালো। ছেলে বাড়িতে কিরকম? ছোটবেলা থেকে সত্যি কথা বলতে কি ও কোনোদিন দুষ্টু ছিল না, একটু বচন বাগিস ছিল, ও মানে কথা বলতে খুব ভালোবাসে। খুব কথা বলতো না? হ্যাঁ। মানে যেদিন থেকে ও বুঝেছে যে কথাটা বলতে শিখেছে সেদিন থেকে থামেনি, তাই তো? প্রশ্নের পরে প্রশ্ন, প্রশ্নের পরে প্রশ্ন, আমি অত উত্তর হয়তো দিতে পারতাম না, আমার তখন প্রচন্ড কাজের চাপ, স্কুল যেতে হবে, রান্না স্কুল টিচার, রান্না শেষ করতে কোন হবে। স্কুলে পড়াতে? আমি কাঁথি ব্রাহ্ম গার্লস। কাঁথি ব্রাহ্ম গার্লস। তোমরা কি কাঁথির? আমরা মেদিনীপুরের মানে মানুষ, আমাদের মেদিনীপুরের জন্মস্থান মানুষ? কাঁথি, কিন্তু আমরা এখন এগরায় থাকি, ওটাও পূর্ব মেদিনীপুরেই। আচ্ছা, আমাদের কাঁথিতেই বাড়ি। মা হচ্ছে কেমিস্ট্রি টিচার ছিল,
ও। 2007-এ রিটায়ার্ড করেছে। আচ্ছা। মা কেমিস্ট্রির সাথে সাথে বাংলাতে এবং ইংলিশে আবার প্রাইভেটে এমএ দিয়েছে। মা কখনো চুপচাপ বসে থাকতে পারে না। না, আমি চুপচাপ বসে থাকতে পারি না, আমি একটু কথা বেশি বলি, কথাও বেশি বলি। এবারে বুঝতে পারছো কেন আমি বেশি কথা না আরো বুঝতে পারছি আমার যে মুখও মার চলে, হাতও চলে। chemistry-টাও এত ভালো কেন সেটাও বুঝতে পারছি। না, আমার মুখও চলে, হাতও চলে। হ্যাঁ বলুন, আপনার মুখ হাত দুটোই চলে হ্যাঁ, তো? আমি কিরকম প্রচন্ড চলে সেলাই শুনি সেলাই আমরা। ফোড়াই করি এখন। মারপিটের জন্য না, সেলাই করে। ও মানে সারাক্ষণ নয় পড়াশোনা করছেন নয় হ্যাঁ, সেলাই পড়াশোনা করছেন। করছি, নাহলে সেলাই করছি, নাহলে একটা ইউটিউব চ্যানেল আছে, কবিতা মুখস্থ করছি। এই কবিতাটা এ সপ্তাহে করতে হবে, এই সপ্তাহে মুখস্থ করে নিই। এই মুখস্থ না করে বললে জানিস তো ঠিক এক্সপ্রেশন আসে না। এই সব আমার হচ্ছে ব্যক্তিগত চিন্তাধারা আর কি। আপনার ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, আপনি ইউটিউব চ্যানেলে কবিতা বলেন? বলি। 79 ইয়ার্স রানী। আমার বয়স 79 ইয়ার্স চলছে। 79 ইয়ার্স ওল্ড, ইউটিউব চ্যানেল খুলেছেন এবং সেখানে কবিতা বলেন। ওই রিটায়ারের পরে কি করব, আর বসতে হ্যাটস অফ আন্টি। রিটায়ার যতদিন করিনি ততদিন কাজ ছিল, স্কুলের সমস্ত কাজকর্ম করতাম। রুটিন করা কে করবে? মানসীদি। ট্রাইয়ের অনুষ্ঠান কে পরিচালনা করবে? মানসীদি। ও মানে স্কুলেও সবাই মোটামুটি আপনার দায়িত্ব দিয়ে দিত তাই এক তো? কথায় যাবতীয় সবাই আমাকে খুব ভালোবাসে, মানে আমি সকলের বস। এমনকি মানে অ্যাসিস্ট্যান্ট টিচাররা যারা, তারা আমাকে মানে ভগবানের মতো মনে করে, শ্রদ্ধাও করে যেমন, ভালোবাসে তেমন। আর কি বলবো, বলে বোঝানো যাবে না, ওরা সবাই খুব ভালো, ওরাও খুব ভালো। মানে ওরাও দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকতো যে ওকে দায়িত্ব দেওয়া মানে এটা হয়ে যাবে ঠিক। হয়ে যাবে। বাহ। তার ছেলের পড়াশোনার দায়িত্ব কি আপনারই পড়াশোনার ছিল? দায়িত্ব আমার ছিল। ও। কারণ আমরা প্রত্যন্ত গ্রামে বাস করতাম। সেই প্রত্যন্ত গ্রামে কোনো কোচিং সেন্টার ছিল না, কোনো স্কুল ছিল না। আমি 4 মাইল হেঁটে হেঁটে স্কুলে আসতাম। 4 তখন মাইল কোনো হেঁটে পরিবহনও ছিল না। ও। ওই কাঁচির বালিয়াড়ির নাম নিশ্চয়ই শোনা হ্যাঁ। আছে। মানে ওই বালিয়াড়ি- বালিয়াড়ির অপোজিটে আমাদের বাড়ি। আচ্ছা। সেই বালিয়াড়িতে ওঠা মানে পাহাড়ে ট্রেকিং করার মতো। বিশেষ করে গরমের সময় বালিটা পুরো তেতে থাকতো আর কি। হ্যাঁ। যেমন আমরা মুড়ি ভাজার বালি যেমন ওই রকম, ওই অবস্থায় হেঁটে যাওয়া মানে চূড়ান্ত চূড়ান্ত কষ্ট, চূড়ান্ত কষ্ট। আর কোনো কমিউনিকেশন ছিল না, একটা রিক্সা পাওয়া যেত না, অটো টোটো এসবের তো নাম শুনিনি আমরা। ইভিন একটা রিক্সা ওই বালিয়াড়িতে উঠতো না। সুতরাং ওই হন্টন, পদব্রজ, একদম পদব্রজে আর হন্টন দিয়ে ওই হ্যাঁ, যাওয়া। ওকে টেনে টেনে নিয়ে স্কুলে যেতাম। আচ্ছা মানে আমি যে স্কুলে করতাম, ওই স্কুলের প্রাইমারিতে কোয়েট ছিল, আচ্ছা। প্রাইমারিটাতে কোয়েট ছিল। কিন্তু ছেলে পড়াশোনায় ভালো ছিল? ও কথা ছোট শুনতো? ঘটনাটা সেইটা, ছোট ও থেকেই কি? ক্লাসে ফার্স্ট হতো বলে ও প্রতিটা সাবজেক্টে ফার্স্ট হতো। ও ক্লাস 6-এ স্কলারশিপ পরীক্ষায় ডিস্ট্রিক্ট ফার্স্ট, আচ্ছা। মাধ্যমিকেও ডিস্ট্রিক্টটা প্লেস করেছিল, উচ্চ মাধ্যমিকেও ডিস্ট্রিক্টটা প্লেস করেছিল, এবং সবতেই স্টার। ওর বাবা সেই জন্য ও যখন গানের দিকে, নাটকের দিকে, আবৃত্তিটা আমার কাছে শিখতো অবশ্য। যখন ও দেখছি যে ও ধীরে ধীরে অন্য লাইনে চলে যাওয়ার চেষ্টা করছে, ওর বাবার খুব একটা পছন্দ ছিল না। ওর বাবার কথা ছিল আমার ছেলে যদি পড়াশোনায় খারাপ হতো তাহলে যে কোনো একটা, যেদিকে তার ভালো চায় তাকে আমি সেদিকেই ঠেলে দিতাম। কিন্তু পড়াশোনাটা তো সে ভালো করছে, সে তো সব ক্লাসেই ফার্স্ট হচ্ছে। পড়াশোনা খুব কম করতো অবশ্য, শুধুই বকর বকর করতো। পড়াশোনা কম করতো কিন্তু ভগবান বুদ্ধিটা দিয়েছিলেন, গ্রে ম্যাটারটা ছিল আর কি। তো সেই জন্য আমরা চাইনি, সত্যি কথা। আমি অবশ্য আমার একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি ছিল, আমার প্রিন্সিপালটা অন্যরকম ছিল। আমি বেশি টাকা পয়সা পছন্দ করতাম না। আমি সবসময় ভাবতাম যাদের বেশি টাকা তারা কি করে টাকা নিয়ে। এটা আমার একটা বিশাল প্রশ্ন, দার্শনিক প্রশ্ন বলতে পারো এটাকে। আমি সবসময় ভাবি এই যে আম্বানি টাম্বানি, এদের যে প্রচুর টাকা, ওরা টাকাকে কি খায় না টাকাগুলোকে নিয়ে কি করে। আমার তো বেশি টাকা হয়ে গেলে না আমার সবসময় একটা টেনশন হয়। আপনার মতো মানসিকতা লোকের- যদি সবার হতো লোকের টাকা নেই তাহলে টেনশন হয়, পৃথিবীটা কত সুন্দর হতো বলুন। আমার একটু টাকা বেশি হলে আমার টেনশন হয়, এই টাকাটা কি করবো। আমি বৌমার সঙ্গে আলোচনা করি, বৌমা এই টাকাটা কি করি বলো তো, এই টাকাটা পেয়ে গেলাম হঠাৎ। আমার বাবা তো ছিলেন প্রচুর টাকা রোজগার করতেন, বাবা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আচ্ছা। বাবা স্কেলও বেশি ছিল, বাবা রোজগার বাবা পাই টু পাই পর্যন্ত দান করে গেছেন, একটা পয়সা নিজে খরচ করেন, সেই বাবার মেয়ে। তারপর অবশ্য বাস্তবটাও বুঝতাম, আজকালকার দিনে টাকা ছাড়া তো কোনো গতি নেই। তো ও যখন চলে গেল ওই লাইনে, তখন একটা কথা ভাবলাম, দেখো ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, কিচ্ছু করার নেই। ও যেদিকে যাচ্ছে ওকে যেতে দাও, বরঞ্চ পিছন থেকে একটু ঠেলে দিই। যার জন্য গানে ভর্তি করলাম। গানে ভর্তি করাটা আমার ইচ্ছায়, ওর আচ্ছা। বাবার ইচ্ছা ছিল না। আচ্ছা। আবৃত্তিটা ঘরেই শিখাতাম, নাটকটা তো গল্প,
নাটকে ও যে কিভাবে ঢুকে গেল সে আরেকদিন গল্প। না না, সেই গল্প আমরা শুনবো। তবে আমরা চলে যাই এখন আমাদের প্রথম রাউন্ডের খেলায়, যে খেলার নাম তোমায় আমায় মিলে। গেমের প্রপ এসে গেছে, আমি খেলাটা একটু বুঝিয়ে দিই। মা ছেলেকে একসাথে খেলতে হবে, মায়েরা দান ফেলবে আর ছেলেরা সেই অনুযায়ী ঘরে এগোবে। আমাদের এখানে কোনো ছক্কা বা পুট ফেলে ঢুকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে দানই ফেলবে সেই দানই অ্যাকসেপ্ট করা হবে। 3 বার দান ফেলার সুযোগ পাবে, 3 বার পর দেখবো আমরা কে কত স্কোরে এগিয়েছে, সেই অনুযায়ী এই রাউন্ড থেকে পয়েন্ট পাবে 30, 20, 10। সবাই বুঝে গেছে? প্রথমে মঞ্জুশ্রী আন্টি আর গোপাল। রেডি দুজনে? শুরু। দান ফেলো আন্টি, পুট ফেলো একটা দেখি, পুট 6। চলে এসো, 1, 2, 3, 4, 5, 6। ভয় লাগে। ওকে, আচ্ছা এরপর দাঁড়াও, আমি বলে দিচ্ছি। তুমি এটা 3 ফেলো তো দেখি, ফেলো, দেখো 3 ফেলতে পারো কি। 3 পড়েছে। 1, 2, 3, সোজা চলে গেছে 31-এ। এইখান থেকে একটু ফেলো তো দেখি। 4, 32, 33, 34, 35। মঞ্জুশ্রী আন্টি, গোপাল দা 35 স্কোর করলো। দেখি এরপরের জুটি কি করে। নন্দিতা আন্টি, অনিন্দিতা, বুঝে গেছো কি করতে হবে? বেশ, হ্যাঁ 4, 3 হলো ঘটনাটা। 1, 2, 3, 4, সোজা 14-এ। দেখি এরপরে কি হয়। হ্যালো, 15। আর 2 টুই ফেলো না কিন্তু, হ্যাঁ বলে দিলাম আগে থেকে, 2 টুই একদম ফেলবে না। 2 ছাড়া তোমার যা ইচ্ছে তুমি তাই ফেলো, শুধু 2টা ফেলো না। 6, 1, 2, 3, 4, 5। চলে এসো। হ্যাঁ আমার 30। নন্দিতা আন্টি, অনিন্দিতা 21 পয়েন্টসে শেষ করেছে খেলা। এবার ডেকে নেব শ্যামাশিস দা এবং মানুষ। ভালো করে খেলিয়ে খেলিয়ে ছুটতে বলেছে। ওকে, শুরু। 3, ওকে, 1, 2, 3। বাড়িতে তো এত লুডো খেলো, জোরে খেলো। হ্যাঁ, না রে ভাই, সবে 5। আমাকে বেরোতে পারি না। 1, 2, 3, 4 ফেলো, 4 ফেলো। এবারে 4 ফেলুন তো দেখি, হ্যাঁ, দেখি কেমন পারেন আপনি। 4 ফেললেই অন্তত সেকেন্ড হবো। আরে বাপরে। 1, 2, 3, 8। লোয়েস্ট 8-এ শেষ হয়েছে খেলা। শেষ স্কোরটা একটু বলে দিই। গোপালদার মা 30 পয়েন্ট, ঠিক আছে। অনিন্দিতা এবং অনিন্দিতার মা 20 পয়েন্ট, শ্যামাশিস দা এবং শ্যামাশিস দার মা 10 পয়েন্ট। আমরা বিরতিতে যাব, কিন্তু যাব শ্যামাশিস দার গান শুনতে শুনতে। গান শুরু করার আগে গানের একটা ছোট গল্প বলি। মানে আজকে গান গাই আমি, যদিও সঙ্গীত শিল্পী নই, মূলত অভিনেতা, কিন্তু গান ছোটবেলা থেকেই শিখেছিলাম। তো সেই শেখাটা সম্ভব হয়েছিল মা একজন গানের মাস্টারমশাই ঠিক করেছিলেন। আচ্ছা, এবারে আমার বাবা কিন্তু গান গাইতেন, বাবা অভিনয় করতেন। আমার প্রথম গান শেখা বাবার কাছেই, কারণ মাস্টারমশাই যেদিন প্রথম দিন আসেন তাকে আমি হারমোনিয়াম বাজিয়ে আলো আমার আলো গো শুনিয়েছিলাম, তারপর উনি আমাকে ক্লাসিক্যাল শেখান। তো এবারে উনি কত টাকা নেবেন সেটা আর কথাবার্তা কিছু ঠিক হয়নি আগে। প্রথম মাস গান শেখা হয়ে গেছে, তারপরে মা জিজ্ঞেস করেছে আপনি কত নেবেন, উনি তখন বলেছেন 25 টাকা। এটা 1982 এর ঘটনা, আমি তখন ক্লাস 2-এ পড়ি। তো 25 টাকা যখন বলেছে বাবা, তখন বলেছে না 25 টাকা আমি দিতে পারবো না, ম্যাক্সিমাম 20 টাকা অবধি আমি অ্যাফোর্ড করতে পারি, এর বেশি পারবো না। তো সেই মাসটা 25 টাকা দিয়ে গান শেখা বন্ধ হয়ে গেল। তো মাস্টারমশাই পরের মাসে নিজে একা একা এলেন যে না ও ভালো গায়, আমি ওকে শেখাবো। তাই? বাহ, বললেন ওই 20 টাকাই দেবেন আপনারা। ওই টাকাতেই আমি শেখাবো। ও কি হিও বন্ধু কাজল ভ্রমরারে,
আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে ও কিহিও বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে যদি বন্ধু যাইবার চাও ঘরের গামছা থুইয়া যাও রে যদি বন্ধু যাইবার চাও ঘরের গামছা থুইয়া যাও রে বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে डफली वाले डफली बजा डफली वाले डफली बजा मेरी घुंघरू बुलाती है आ मैं नाचूं तू नचा থ্যাংক ইউ অন্বেষা। অন্বেষা একটা দারুণ গান দিয়ে শুরু হলো আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম গান ফান। গানের রাউন্ডের নিয়ম, প্রশ্ন সব হবে। তার আগে একটু অনিন্দিতার কাছে জিজ্ঞেস করি। অনিন্দিতা, তুমি খুব শান্ত ছিলে ছোটবেলায়? বসে বসে পড়াশোনা করতে নাকি পাঁচিল টপকে টপকে পড়াশোনা করতে? না আমি ও কিন্তু নিজেই হেসে গড়াগড়ি হয়ে যাচ্ছে, কি বলবে, হেসে কুটিপাটি একদম। বলো। না মানে দেখো, আমি শান্তই ছিলাম। বাড়িতে যদি অত জায়গা থাকে, অত অপশন থাকে, তাহলে সেগুলো এক্সপ্লোর করা উচিত না? মানে বাবা একটা বাড়ি বানিয়েছে, সেখানে পাঁচিল আছে, সেখানে ছাদ আছে, ছাদের পাশে গাছ আছে, এই এতগুলো জিনিস যখন আছে সেগুলো তো আমাকে এক্সপ্লোর করতে হবে। স্কুলে গেলে তো সেই সময়টা নেই। তো আমি একটা ভালো অপশন বার করেছিলাম। বাড়িতে যখন পড়তে বসতাম, আমার একটা চেয়ার টেবিল ছিল সুন্দর মতো, কিন্তু তাতে আমি বসতাম না, তাতে শুধু বইপত্র থাকতো আর আমার বেড়াল থাকতো। আমি সারা বাড়ি গোল গোল ঘুরে বেড়াতাম, ছাদে গিয়ে ছাদের পাঁচিলে চড়ে মাঝে মাঝে হাঁটার চেষ্টা চালাতাম। মা আমার পেছন পেছন বই নিয়ে হাঁটছে অ্যান্ড পড়ছে, ওটাই আমার পড়াশুনো। এবং মানে তুমি পাঁচিলের উপর দিয়ে হাঁটতে আর মানে- আপনি পাশে বই নিয়ে পড়তে পড়তে, মানে ওইভাবে ওর পড়াশোনা মুখস্থ করানো হতো? একদম একদম। আমি চিরকাল শুনে পড়াশোনা বিরাট করেছি। কঠিন একটা কাজ। না মানে দেখো, আমি এভাবে গ্র্যাজুয়েশন অবধি পড়েছি। গ্র্যাজুয়েশনের পর মা বলেছে বড় হয়ে গেছো, নিজেকে পড়তেই হবে। তো মাস্টার ডিগ্রি অ্যান্ড রিসার্চ আমি নিজে পড়াশুনো করেছি। না, তাই বসে script বসে? কিভাবে এখন পড়া হয়? না বসে বসে, ওই যে মাস্টার মানে ডিগ্রি script কি কেউ এসে কানে শুনিয়ে কেউ দেয়? গানে শুনিয়ে দেয় না, কিন্তু নিজে পড়ো? নিজে পড়ি। একটা ব্যাপার হয়েছে কি, স্ক্রিপ্ট টাচউড স্ক্রিপ্ট পড়তে খুব একটা সময় দেয় হয় না বলে যথারীতি তারপরে আবার সারা স্টুডিও এক্সপ্লোর করে বেড়ানোর একটা ভালো সুযোগ থাকে স্টুডিও আমার। ছাদে উঠে পড়েছো কখনো? না ছাদে উঠিনি, ছাদের তবে- পাঁচিল দিয়ে হেঁটে না, যাচ্ছে ছাদের- অনিন্দিতা। হঠাৎ একদিন দেখলাম স্টুডিও ছাদের না, পাঁচিল দিয়ে সেটা অনিন্দিতা করিনি। হেঁটে যাচ্ছে, পেছনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্ক্রিপ্টটা মুখস্থ করাতে করাতে যাচ্ছে। হতেই না, পারে। এটা কোনোদিন- ছোটবেলাটা ফিরে এসেছে আবার। না এটা হয় না। তবে যেটা হয়, মাঝে মাঝেই আমাকে এবং আমার মতন যারা খুব শান্ত তাদেরকে মাঝে মাঝেই বিভিন্ন স্টুডিওর, মানে যে স্টুডিও যখন কাজ চলছে সেই স্টুডিওর বাগানে বা মাঠের পেছনে আবিষ্কার করা হয় এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা এইখানে তুলে নিয়ে আসে, অনিন্দিতা, এই তো। চলো শট। এটা হয় এখনো। মানে মেকআপ রুমে পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। অনিন্দিতাকে এখন দরকার, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল করে খুঁজে, এই তো বলে খুঁজে নিয়ে আসা হয়।
গোপালদা, মায়ের প্রিয় শিল্পীকে, কার গান শুনতে মা পছন্দ করেন? কোন গান মা ভালোবাসেন? মায়ের খোঁজগুলো আছে? শিল্পী যতটুকু আমার জানার মধ্যে মান্না দে, ঠিক বিরহের বলেছে? গানগুলো ঠিক বলেছে। মান্নাদের কোন গান ভাল লাগে? খুব জানতে ইচ্ছে করে, তারপরে আমি পারবো না ওটা শ্যামা সিস্টার। ওই গানটাই ভাল লাগে নাকি মান্নাদের আরো অন্য অনেক গানও আছে। ভালো লাগে? জড়ো আর ঝুমকো থেকে একটা মতি তুমি খসে বলতেই তো দিচ্ছ না। পড়ে। ও আচ্ছা, আপনাকে সরি জিজ্ঞেস করছি। মা, বলো এবার তোমার জন্য বলো। ওই গানটাই ভাল লাগে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, গোপাল অতি সুবোধ বালক, কিন্তু গোপাল কি সত্যি সুবোধ বালক? এমনি শান্ত ছিল ছোটবেলা থেকেই, এখন একটু এখন দুরন্ত হয়ে গেছে না? একটু একটু কথাবার্তা বলা, একটু সবার সাথে হইচই করে থাকা, এটাই এখন সবাইকে মানে একটু মাতিয়ে রাখা, আনন্দ ফুর্তি করে। এই ঝগড়া করে কখনো আপনার সাথে? মুখে মুখে তর্ক করেছে, ঝগড়া করেছে, এরকম হয়েছে? এমনি হঠাৎ করে হয়তো একটু রেগে গেল, রেগে গিয়ে তারপরেই আবার মানে ঠিক ওর হয়ে যায়। রাগটা মানে খুব বেশিক্ষণ সেই রাগ সেই থাকে না। রাগটা বেশিক্ষণ থাকে না। আর একটু ইদানিং হয়েছে, মানে এখন বয়স হয়ে গেছে তো এখন একটু রাগ হলে মানে চুপ করে যায় আর কি, বুঝি যে ওর এই কথাগুলো বা ওগুলো একটু পছন্দ আর হচ্ছে না, চুপ করে যায়। আপনার রাগটাও কি করে বুঝে ফেলে? আমার রাগটা মায়ের মুখ দেখলেই বোঝা যায়, লুকোতে পারে না কোনো কিছু। অভিনেতার মা কিরকম আমি জানি না। একদম একদম ট্রান্সপারেন্ট, দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, রেগে কিচ্ছু আছে লুকোতে পারে না, না একদম। মন ভালো আছে। বেশিরভাগ একটু হাসি খেলা করতেই ভালোবাসে মা, ওটাই আমার বেশি বয়সে এসছে আর কি। ছোটবেলায় পারতাম না কেন কে জানে, ওই এত সবাই বলতো না টমেটো টমেটো, আরো তো নাম বলিনি। আরো নাম বাকি আছে, এপিসোড চলতে চলতে তাহলে আমরা জানতে পারবো। এবার শ্যামাশিসদার কাছে যাই। মায়ের রাগ হলে মান ভাঙাতে কি করেছো? মায়ের মান ভাঙানোর জন্য মা পড়তে বসলে খুশি হয়ে যেত, আর কিছু না। সেটা তুমি যখন স্কুলে পড়তে তখনকার গল্প। হ্যাঁ। আর এই এখন, মানে এখন তো আর তুমি পড়তে বসে মায়ের মান ভাঙাতে পারবে না। না, এখন ঘটনাটা হচ্ছে আমি বহু বছর ধরে, মানে আমার পরিবার থাকে মেদিনীপুরে, আমি থাকি কলকাতায় আচ্ছা। একা, বউ এবং মা ওখানে। তো সেই যে সব সময় মায়ের সাথে থাকা, সেটা তো আর হয় না। আজ বহু বছর, আমি 2003 সাল থেকে প্রায় ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেরকম সময় থেকেই। তো সেই ব্যাপারটা মিসিং। কিন্তু ওই যখন বাড়িতে যাই তখন আর রাগটা কত থাকে না। অনেকদিন পরে ছেলে এসছে, চলো একটু ছেলের জন্য কিছু করি, এইরকম একটা ব্যাপার হয় আর কি। তখন আর বেশি রাগ অভিমান এইসব থাকে না। মাঝে মাঝে রেগে যায়, এই হয়তো দুটো দুঃখের কথা বলতে গেলাম, জানো এই মাসে খুব ডেট কম পড়েছে, কি করে সামনের মাসটা চলবে, কে বলেছিল তোকে অভিনয় করতে যেতে, এইরকম একটা হ্যাঁ, হয়। তারপরে বললো কত টাকা লাগবে বল, আমি হয়তো বললাম 5,000 পাঠালে ভালো হয়, ঘর ভাড়াটা আটকে যাচ্ছি, দেখলাম 20,000 পাঠিয়ে দিল। এরকম এখনো হয়, এটা এখনো হয়। আচ্ছা, 2003 থেকে মানে বেশ অনেক বছর হয়ে গেছে তুমি কলকাতায় একা রয়েছো এবং মা এবং বৌদি ওখানে থাকেন। কি মিস করো সব থেকে বেশি 2003-এর আগে আর পরে? আমি কলকাতাতে শুধু 2003 থেকে না, আমি কলেজ লাইফ থেকেই কলকাতাতে আচ্ছা। একা। মানে আমি 96 ওরকম সময় থেকেই কলকাতাতে একা, হোস্টেল, মেস ইত্যাদি। তখন বিয়ে হয়নি, বউকে তখন মিস করতাম না, এখন বিয়ে হয়েছে। তো মিস করা বলতে কি, আমি এটাতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু কখনো কখনো মানে এখন বয়স বাড়ছে, কখনো রাত্রিবেলা একটু শরীর খারাপ হলে মনে হয় যে পাশে কেউ থাকলে ভালো হতো। হয় মাঝে মধ্যে এরকম, আমার হাই প্রেশার আছে, হাই কোলেস্টেরল আছে, ভয় লাগে আশেপাশের সব ঘটনা দেখলে, তখন মনে হয় যে কেউ একটা থাকলে ভালো হয়। এমনিতে তো ওই রান্না বান্নাটা তো মিস করি, কারণ ওই অর্ডার দিয়ে অনলাইনে খাবার আনিয়ে তো সেই টেস্টটা পাওয়া যায় না, বাড়ির টেস্ট। আর নিজে এখন একটু মাঝে মাঝে টুকটাক রান্না বান্না করি, বাড়িতেই নিজেই করি আর কি। কিন্তু সেই ব্যাপারটা মিস করি, সবাই একসাথে মিলে থাকা, হই হই করা ব্যাপারটা। আর যখন শাশুড়ি বৌমার মধ্যে একটু মনোমালিন্য হয় তখন তুমি কার পক্ষ নাও? না, এটা খুব মানে ঝামেলার প্রশ্ন, মানে দুপক্ষ, কাউকে চটানো যাবে না, কিন্তু করো এদের তখন? মধ্যে খুব একটা ঝামেলা হয় না। যদি কখনো হয়ে যায়? না মানে কত বছর বিয়ে হয়েছে তোমার? 25 বছর। 25 বছরে একদিনও মনোমালিন্য হয়নি? সেটা তো হয় না, এটা আমাদের রেকর্ড। বাড়িতেও একসঙ্গে থাকতে না গেলে না, হয় না গো, হয় না, হয় না? এদের কোনো ঝামেলা ঝাঁটি হয় না। আর না, ঝামেলা হলেই তুমি কলকাতায় শিফট করে যাও আর কি। এইটা একটা হতে পারে, বলো? সেরকমটা না, আমি তো এখানেই থাকি, কিন্তু মানে ঝামেলা হওয়ার কোনো প্রশ্নই নেই। বিয়ের পরের দিনই আমি একটা কথা বলেছিলাম বৌমাকে, যে বৌমা অনেকে পরিচয় যখন দেয়, আমি পাশে দাঁড়িয়েছি, উনি কে,
না, বলে উনি আমার শাশুড়ি, বড় জোর একটু মা যোগ করে, উনি আমার শাশুড়ি মা। তা আমি তোমাকে প্রথম দিনই বলে দিচ্ছি, জীবনে কোনো দিন ওই শাশুড়ি নামটা উচ্চারণ করবে না। যখনই কেউ জিজ্ঞেস করবে উনি কে, মা। বাহ, যদি দুই মা কাছে থাকে, হতেই পারে একই সময় দুই মা আছে, তখন বলবে এ বাড়ির মা ও বাড়ির মা। আমি কেন, কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করে এই কথাটা তুমি প্রথম সত্যিই দিন ভালো, কি প্রথম সুন্দর। দিনই বললে কেন? আমি বললাম শাশুড়ির নামটার মধ্যে কেমন আমি যেন একটা কুগন্ধ পাই, গন্ধটা যেন সেরকম ভালো নয়, শুনলেই যেন মনে হয় ওই যে ঝগড়া। হ্যাঁ। না, এই ঝগড়া করাটা আমি একেবারে- শুরুতেই আপনি ওই শাশুড়িটাকে মুছে দিয়েছেন, মা হয়ে গেছেন। হ্যাঁ। তাই এই 25 বছরে কোনোদিনই ওই হ্যাঁ, মুহূর্তটাই এখন আবার মেয়ে করেছিলাম, এখন আবার বলি ছেলে তো ঘরে থাকে না, যে আমি পরিচয় দিতে বলি ও আমার ছেলে, ছেলে তো আমার থাকে। বউ এখন আমার মায়ের কাছে ছেলে মেয়ে দুটোই। মেয়ে দুটোই। হ্যাঁ। বাহ। মা মানেই মা, দি বস। এবার শুরু করব আমাদের রাউন্ড। আমি একটু রাউন্ডের নিয়মটা বলে দিই। এই রাউন্ডে আছে 5টা প্রশ্ন। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য রয়েছে 10 পয়েন্টস করে। কারোর যদি মনে হয় যে কেউ ভুল উত্তর দিয়েছে তাহলে চ্যালেঞ্জ করতে পারো। চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিলে +20, ভুল করলে -20। প্রত্যেকটা প্রশ্নে বাজার আছে। প্রশ্ন বলার পর আমি বাজার বলবো, তারপর বাজার প্রেস করে উত্তর দেব। প্রথম প্রশ্ন, একটা প্রিলিউড বাজবে গানের, শুনে বুঝতে হবে যে কোন গান এটা। শোনো। বাজার। শ্যামাশিস দা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখে জানি না সে কি আসল কি নকল শোনা। সঠিক উত্তর, 10 পয়েন্ট শ্যামাশিস দা এবং শ্যামাশিস দার মা। পরের প্রশ্ন, স্ক্রিনে অনেকগুলো শব্দ আসবে, শব্দগুলো একটু ওলট পালট করা থাকবে। শব্দগুলো দেখে চিনতে হবে কোন গানের লাইন। দেখো, ভুলবি দিনের চোখের কথা। বাজার। শ্যামাশিস দা। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা গানের কথা কি ভোলা যায়। সঠিক উত্তর, 10 পয়েন্ট শ্যামাশিস দা এবং মানসী আন্টি। পরের প্রশ্ন, স্ক্রিনে 3টে ছবি আসবে, ছবিগুলো দেখে বুঝতে হবে কোন গান। দেখে নি। 3টে ছবি আছে, 21 লেখা আছে, একটা হার্টের সাইন আছে, আর 18 লেখা আছে। সবাই বুঝে গেছে? বাজার। শ্যামাশিস দা। তখন তোমার 21 বছর বোধহয়। সঠিক উত্তর, শ্যামাশিস দা এবং মানসী আন্টি। এবার অন্বেষার কাছে গানটা একটু শুনবো। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়, বাচ্চা জড়ানো ছন্দে কেটেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। পরের প্রশ্ন, স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাবে, ভিডিওটা চলবে কিন্তু গানটা মিউট করা আছে। ভিডিওটা দেখে বুঝতে হবে কোন গান এটা। দেখে নেই।
সবাই বুঝে গেছে, বাজারে সবার হাত পৌঁছে গেছে, সবাই বুঝে গেছে কোন গান। বাজার এই ও, পেরেছি। আমার কিন্তু বেসুরো গলায় শুরু করি, মানে ও তো গোপাল দা এবং সৌমিত্র বাবু গাইতে জানতেন না, পেছনে তাপস পাল গিয়েছিল। পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, বাবারে এর ধরলা সব। পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, মিশরের নীল নদ আকাশে মিলায়, খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়, সূর্য লুকা আকাশ রাঙাতে চাই প্রদীপ শিখায়। ও হো হো হো, আহা ও হো হো হো, আহা এই কেটে কুপে গেয়ে দিয়েছি। এটা দারুণ হয়েছে, মানে ওখানে সিনেমাতে তো যেটা হয়েছিল সেরকমই একটা ঘটলো, তাপস পাল ওখানে গান গাইলেন। এই, তুই তাপস পাল না। সৌমিত্র বাবু তিনি অভিনয় করলেন সামনে মাইক্রোফোন দিয়ে, কিন্তু 10 পয়েন্টস পেয়েছে গোপাল দাস এবং মঞ্জুশ্রী ঘাটি। বিষয়টা দারুণ হয়েছে। থ্যাংক ইউ। চলে যাই আমাদের এই রাউন্ডের শেষ প্রশ্নে। অন্বেষা একটা গান গাইবে, গানের শেষ অক্ষর দিয়ে গান গাইতে হবে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। শেষ অক্ষর ন। ন দিয়ে গান গাইতে হবে। বাজার শ্যামাশিস দা। ও, জানতাম ওইখানে দুবার যখন আমরা মিস করেছি। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। 10 পয়েন্টস শ্যামাশিস দা এবং মানসী আন্টি। আমি এবার এই রাউন্ডের স্কোরটা একটু বলে দিই। গোপাল দা এবং গোপালদার মা 10 পয়েন্ট, নন্দিতা আন্টি এবং অনিন্দিতা কোনো স্কোর করতে পারেনি, শ্যামাশিস দা এবং মানসী আন্টি 40 পয়েন্টস। বাহ, এবার অন্বেষার একটা দারুণ পারফরমেন্স দিয়ে শেষ করবো আমাদের এই রাউন্ড। पिया तू अब तो आजा, हे মনিকা पिया तू अब तो आजा, शूलों सामन दहके आके बुझा जा,
দূরদর্শনের পর্দায় মা এবং সন্তানের জুটি নিয়ে এই অভিনব শোতে যার নাম মা দি বস। এখন আমাদের থার্ড রাউন্ড, ফাইনাল রাউন্ড, যার নাম বুদ্ধিতে কিস্তিমাত। বুদ্ধিতে কিস্তিমাত শুনে গোপালদা একবার মাথাটা একটু এরম এরম করে একটু দেখে নিচ্ছে, তাই তো? একদম। হ্যাঁ, কিস্তিমাত এখানে তুমি করছোই। না না, বুদ্ধি সব ঘাম দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, মাকে লাস্ট কি গিফট দিয়েছো বলো তো? ওই ইয়েতে শাড়ি, পুজোতে? পুজোতে। আর ছাড়া আলাদা করে আর কিছু আর দিয়েছো? আলাদা করে হয়তো কখনো 15ই আগস্ট থাকতে পারিনি, তখন এখনো 15ই আগস্ট মায়ের জন্মদিন, ও তো কিছু একটা দেওয়ার চেষ্টা করি। সেটা কি হয় সেটা জানি না, কিছু একটা দেওয়ার চেষ্টা করি সব। আমি নন্দিতা আন্টিকে জিজ্ঞেস করবো, অনিন্দিতা কি উপহার দিয়েছে? ও আমাকে অনেক কিছু দেয়। অনেক কিছু দেয়। হ্যাঁ, আমার জন্মদিন, আমার ইচ্ছে বা অমুকটা একটা ইচ্ছে হচ্ছে, মুখ দিয়ে বলতেও হয় না, ও দেখে শুনে টুক করে দিয়ে চলে আসে। বুঝে নিয়ে চলে আসে হ্যাঁ, সেটা। আচ্ছা, অনিন্দিতা নাকি দুর্দান্ত রান্না করে? হ্যাঁ, ভালো রান্না করে। দুর্দান্ত করতে চায় না, রান্না করে কিন্তু খাওয়ায় যা আপনাকে? করে সত্যি ভালো করে। আচ্ছা, যেদিন যেদিন কোন করে রান্নাটা খুব ভালো করে, মানে আপনার ভালো লাগে ওর কোন রান্নাটা? ও জিরে রাইসটা খুব ভালো করে। জিরা রাইস। হ্যাঁ, তারপরে আবার চিকেনটা ভালো করে, টুকটাক ভালোই করে, বেশ ভালো। লক্ষ্মী মেয়ে। কিন্তু আমি রান্না করতে ভালোবাসি না। ভালোবাসে না, কিন্তু ওই যে রান্নাঘরের দিকে তাকালেই আমার শরীর খারাপ লাগে, উল্টো দিকে চলে যাই আমি। করলে গুছিয়ে সুন্দর করে মানে সবাইকে যেদিন খাইয়ে দিই। তোমার ইচ্ছে হয় রান্না করতে, হ্যাঁ, সেদিন সেদিন তুমি গুছিয়ে খুব মন সবাইকে দিয়ে সুন্দর করে রান্না খাইয়ে করো। দিই। হ্যাঁ, এখন তো অনেক নাম ডাক হয়েছে শ্যামাশিস বাবু আপনার, বাবু কিন্তু আপনার মানসী আন্টি ডাক নাম কি ওর? ডাকনাম আমাদের বাড়ির একটা ঐতিহ্য ছিল বা পরম্পরা ছিল, সবার নাম ভ দিয়ে, ভ। বয়ের পরে ভ। আচ্ছা। তো আমার ভাসুরের ছেলের নাম ছিল ভোম্বল, হুম। তো সেই ধারাটা বজায় রেখে এর নাম দিলাম ভুম্বা। আচ্ছা। আচ্ছা, কিন্তু এমনই দুর্ভাগ্য যে পরে পরে অপভ্রংশ হয়ে গেল, ও, অপভ্রংশ হয়ে গেলে বুম্বা, বুম্বা হয়েছে। বুম্বা হয়ে গেল। কেউ ডাকে বুম্বা দা, কেউ আবার বলে বোম্বাগড়ের রাজা, কেউ বলে শুধু বুম্বা। এখন আমি- বুম্বাটা অনেক স্টাইলিশ নাম, বুম্বাদা। বুম্বাদা মানে ওই দিকে পৌঁছে গেছো কিন্তু তুমি। না, না, দেখছো একেবারেই তো? না, মানে সেটা না, মানে- বোম্বা থেকে কিরম ঘুরে ঘুরে ওই দিকে চলে যাচ্ছো তুমি। সবচেয়ে মজা হচ্ছে যখন আমি ফেসবুকে কোনো টাইপিং করছি ভুম্বা দিয়ে কি কিছু, আজকে ভুম্বা আপনার জন্মদিন বা ফেসবুকও আছে? ও বাবা, ভয়ঙ্কর অ্যাক্টিভ। আমি কবিতা লিখি তো ফেসবুকে পোস্ট করি। মানে সত্যি, মানে আমি যে আজকে জানলাম যে আপনার কবিতা শুনি না একটা তাহলে। কবিতাটার নাম দিয়েছিলাম কবিতাঞ্জলি। পথহারা এক বিদ্রোহী কবি, তুমি সাম্যবাদী, দারিদ্র তোমায় ভীরু করেনি, করেছে স্পষ্টবাদী। সিন্ধুতে দেয় হিন্দোল আজ তোমার গোপন প্রিয়া, দীপান্তরের বন্দিনী সে যে উদাসী চৈতি হাওয়া। অনামিকা সনে কথা বলো তুমি গভীর চাঁদনি রাতে, পলাতকা আজ হারিয়ে গিয়েছে সন্ধ্যা তারার সাথে। আজ সৃষ্টি সুখের উল্লাসে তুমি দাও অবেলার ডাক, উন্মনা মন অভিমানী তুমি, তুমি বিরহী চক্রবাক। জীবন বন্দনা করো তুমি কবি, গাও শ্রমিকের গান, জাগরতুর্য ঘুম ছেড়ে উঠে ঘষিয়াছে অভিযান। মায়ের খোকার স্বাদ ছিল সে হবে ভোরের পাখি, বাগানে খুঁজবে ঝিঙে ফুল আর ঝুমকো লতাই জোনাকি। খুকিও কাঠবিড়ালি ছিল তোমার কবিরানির মিতে, খাঁদু দাদু এসে লিচু চোরটাকে ধরেছে স্তব্ধ রাতে। সর্বহারার ব্যথা বুকে তব তুমি তো দিল দরদি, আত্মশক্তি মানুষকে দাও করো তারে প্রতিবাদী। ছাত্র দলের গান গেয়ে চলে অগ্রপথিক দল, অকেজোর গান ধরো আজ সবে, চল চল চল। এমন গুণী মায়ের সন্তান তো গুণী হবেই। আমি এবার একটু এই রাউন্ডের নিয়মটা বলে দিই। এই রাউন্ডে আছে 6টা প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য রয়েছে 10 পয়েন্টস করে। কেউ যদি কোনো ভুল উত্তর দেয় তাহলে চ্যালেঞ্জ করতে পারো, চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিলে +20, ভুল করলে -20। প্রত্যেক প্রশ্নের পর আমি বাজার বলবো, বাজার প্রেস করে 5 মিনিট চলে এসছে। প্রথম প্রশ্ন, স্ক্রিনে দুটো ছবি আসবে, ছবি দেখে বুঝতে হবে
যে দুটো ছবির মধ্যে মিল কোথায়। দেখে নাও, একটা মাছের ছবি আছে, একটা বাচ্চার ছবি আছে। বাজার। গোপালদা বল। মা বল। বল। বলো। খোকা। হ্যাঁ খোকা ইলিশ। খোকা ইলিশ না খোকা। খোকা খোকা। কেন একটু বুঝিয়ে দিন। খোকা বাংলায় বাচ্চাদের আমরা খোকা বলি, আবার ছোট ইলিশকেও খোকা বলি, দুটো খোকা হল। আমরা একটু দেখে নিই। 10 পয়েন্ট গোপালদা এবং মঞ্জুশ্রী আন্টি। পরের প্রশ্ন, স্ক্রিনে একটা ধাঁধা আসবে, পড়ে বুঝতে হবে যে কিসের কথা বলা হচ্ছে। এক হাতে সবকিছু সামলান যখন তিনি, 10টি হাতের জন্য তাই মা দুর্গাকে চিনি। বাজার। শ্যামাশিস দা। দশভুজা। বুঝিয়ে দাও। এক হাতে যখন সবকিছু সামলানো হয় তখন তাকে দশভুজা বলা হয়, যদিও তার 10টা হাত অরিজিনালি থাকে না। আর 10টি হাতের জন্য মা দুর্গাকে আমরা দশভুজা বলি। সঠিক উত্তর, 10 পয়েন্ট শ্যামাশিস দা এবং মানিকি আন্টি। পরের প্রশ্ন, স্ক্রিনে 3টে শব্দ আসবে, 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো আগে কি আসছে। 3টে শব্দ এসছে, ডুগডুগি, মুড়কি, চার। ভালো করে দেখে নাও। বাজার। শ্যামাশিস। ডুমুর। একটু বুঝিয়ে দাও। ডুগডুগি থেকে ডু, মুরকি থেকে মু, আর চারের র। বেশ, দেখে নি। সঠিক উত্তর, 10 পয়েন্ট শ্যামাশিস দা। পরের প্রশ্ন, স্ক্রিনে কিছু ছবি আসবে, দেখে বুঝতে হবে কোন বাংলা প্রবাদের কথা বলা হচ্ছে। দেখ, তেঁতুল গাছের ছবি আছে আর একটা নয় লেখা আছে। বাজার। শ্যামাশিস দা। যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজর। সঠিক উত্তর, 10 পয়েন্ট শ্যামাশিস দা এবং মানসী আন্টি। স্ক্রিনে একটা শব্দ ছক আসবে, সেখান থেকে পাশাপাশি এবং উপর নিচ দুটো অর্থপূর্ণ বাংলা শব্দ তৈরি করতে হবে। কোনাকুনি নয় কিন্তু। দেখো কি আসছে শব্দ ছকটা। দেখে নিয়েছো সবাই? বাজার। শ্যামাশিস দা। লাটাই আর ইলিশ। দেখে নি। সঠিক উত্তর, 10 পয়েন্ট শ্যামাশিস দা এবং মানসী আন্টি। এই রাউন্ডের শেষ প্রশ্ন, স্ক্রিনে একটা প্রশ্ন আসছে, দেখে নাও, তার উত্তর দিতে হবে। চ দিয়ে 3টে পাখির নাম বলতে হবে। বাজার। এই তো অনিন্দিতা। যাক বাবা, নিজে বাজার বাজি নিজেই। বলো। চাতক, চড়ুই, চন্দনা। সঠিক উত্তর, সেই সঙ্গে 10 পয়েন্টস অনিন্দিতা এবং নন্দিতা আন্টি। এই রাউন্ড শেষ। আমি একটু রাউন্ডের শেষে স্কোরটা বলে দিই। গোপালদা এবং মঞ্জুশ্রী আন্টি 10 পয়েন্টস, অনিন্দিতা এবং নন্দিতা আন্টি 10 পয়েন্টস, শ্যামাশিস দা এবং মানসী আন্টি 40 পয়েন্টস। আমাদের এই খেলায় কোনো হার জিত নেই, কেউ প্রথম হয় না, কেউ দ্বিতীয় হয় না, কেউ তৃতীয় হয় না, কারণ আমরা মায়েদের সাথে খেলতে এসেছি, মায়েদের সঙ্গে সারা দিন কাটাতে এসেছি, মায়েদের সঙ্গে সেলিব্রেট করতে এসেছি। দূরদর্শনের পক্ষ থেকে এবং মা দিবসের পক্ষ থেকে একটা করে সুন্দর উপহার আছে তোমাদের সবার জন্য, তোমরা সবাই সামনে চলে। মা দিবসের পক্ষ থেকে এই উপহার আপনার জন্য। মা দিবসের পক্ষ থেকে এই উপহার, মা দিবসের পক্ষ থেকে এই উপহার। মায়েদের কোনো দিন হয় না, মায়েদের দিন রোজ রোজ, তাই আমরা আবার ফিরে আসব আগামী সপ্তাহে মা এবং সন্তানের জুটি নিয়ে এই অভিনব গেম শোতে, যার নাম মা দিবস। আর টিল দেন সবাই ভালো থাকবেন এবং অবশ্যই মায়ের খেয়াল রাখবেন। তবে আজকের এপিসোড আমরা শেষ করব গানে গানে। দরিয়ায় আইলো তুফান আইতে যাবি রে, দরিয়ায় আইলো তুফান আইতে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে,
সাথীর সাথে তুলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, 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 মন আমার কেমন